ভাইটা মারা গেছে বেশি দিনও হয়নি, আর এদিকে দেখো সেজে গুজে আনন্দ করে কত সুন্দর করে রিলস বানাচ্ছে। আসলে সত্যি কথা বলতে এইসব মানুষ টাকার জন্য সব কিছুই করতে পারে। ছি ছি ছি। 2 দিন আগে একটা শর্ট ভিডিওতে এই কমেন্ট করেছে, নামটা না হয় নাই বলি, জানি না ভাই না বোন। জানো তো বন্ধুরা, যদি ক্যামেরার মাধ্যমে বোঝানো যেত যে মনের ভেতরটা ঠিক কিরকম হয়ে আছে এখন আমার, বা আমার পরিস্থিতিটা কিরকম হয়ে আছে, তাহলে হয়তো এরকম কথা বলতে একবার হলেও চিন্তা করতো। আসলে ভাইটাকে হারিয়েছে তো আমি, আমার একটা কাছের মানুষ হারিয়েছে, আমার থেকে কষ্টটা আর কেউ বুঝবে না। আচ্ছা তোমরাই বলো তো, আমার ভাই আমাদেরকে ছেড়ে চলে গেছে, তা বলে কি সময়টা থেমে আছে নাকি ঘড়ির কাঁটাটা থেমে আছে? তোমরাই বলো। দিন তো ঠিকই চলে যাচ্ছে, দেখতে দেখতে 4টা মাস হয়ে গেল। এরকম আমার নয়, প্রত্যেকটা মানুষের জীবনেই হয়। যত কাছের মানুষই হারিয়ে যাক না কেন, সময় ঘড়ির কাঁটা কিছুই থেমে থাকে না। তো নিজেকে টিকিয়ে রাখতে হলে সব কিছুই মানিয়ে নিতে হয়। যতই হাসি মুখে মেনে নেই না কেন সব কিছু, ওই মানুষটার কমতি কিন্তু সারা জীবন মনের এক কোণায় থেকেই যাবে। ভিডিও শুরুতেই না চাইতেই অনেক কথা বলে ফেললাম। আসলে কি বলতো, এমন কিছু কথা থাকে যেগুলি দেখে শুনেও না চুপ করে থাকা যায় না, তাই হয়তো বলে ফেললাম। তো চলো বাদ দাও এসব কথা। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরার আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। জীবনে চলতে গেলে মান অভিমান রাগ তো থাকবেই বলো, আর একটা মানুষকে যে সবাই ভালোবাসবে সেটা কিন্তু নয়। আমি একটা মানুষ বলো, আমাকে যে সবাই ভালোবাসবে সেটা তো নয়। আমি না চাইতেও যে এত এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছে, এটাও তো আমার কাছে অনেক বলো। আসলে কি বলো তো, এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থভাবে ভালোবাসা পাওয়াটা অনেকটাই ভাগ্যের ব্যাপার। যেগুলি তোমরা আমাকে ভালোবাসা দাও সেগুলি সত্যিই নিঃস্বার্থ হিসেবে ভালোবাসা। তো অনেক কথা বলছি, তার সাথে কিন্তু সংসারের মোটামুটি কাজ করছি। মোটামুটি বলতে যেগুলি বাসি কাজ হয় আর কি, ঘর দোয়ার ঝাড় দেওয়া, পুরো বাড়িতে আমার গোবর জল দেওয়া হয়ে গেছে, এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে কিন্তু আমি বাসি বাসনগুলি বের করে নিয়েছিলাম, আর রান্নাঘরের দরজাটাকে কিন্তু একটুখানি গোবর জল দিয়ে লিপেও নিয়েছিলাম। উঠানটা ঝাড় দিয়ে চলে আসলাম ড্রামটা পরিষ্কার করতে। কালকে তোমাদের দাদা না ওর গাড়িটা ধুয়েছিল আর কি, সেই জন্য জলটা একটু কম ছিল ড্রামে। আর জল যেহেতু এখনও আসেনি সাপ্লাই আর কি, তাই ভাবলাম বাসনগুলি ধোয়ার আগে যদি জল চলে আসে, তাই কিন্তু ড্রামটা আগে পরিষ্কার করে নিচ্ছি। আর মাঝে মাঝে না 7টার মধ্যে 2বার ড্রাম পরিষ্কার করতে হয়। ড্রাম না খালি যেহেতু আমাদের জমানো জল আর কি, সমস্ত জায়গায় কিন্তু জমানো জল, তো 7টার মধ্যে 2বার করে সমস্ত দিকের জল পরিষ্কার করে রাখার চেষ্টা করি, ড্রাম পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। কারণ জমানো জল বেশি দিন থাকলে না জলগুলির মধ্যে এক ধরনের পোকা হয়ে যায়, তাই সব দিকের জল কিন্তু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। আর এদিকে মেয়েটার অবস্থা দেখো, মেয়েটা কিন্তু আমার সাথে সাথে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে। আর ওকে যদি বলি যে পড়তে বস, তাহলে তো ও একা একা বসবে না, আর আমার সাথে সাথেই দেখো পিছন পিছন ঘুরতে থাকছে। আজকে যেহেতু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, ভেবেছিলাম সমস্ত বাসি কাজ সেরে স্নান দান করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো, কিন্তু ওই যে মেয়েটা উঠে গেছে আমার একটু পরেই, তাই মেয়েটাকে নিয়ে তো পুজো দিয়ে একবারই সম্ভব নয়। তাই বাসি কাজ সমস্ত কিছু সেরে, তার মধ্যে কিন্তু জলটাও চলে এসেছিল, তাই 5 লাইনে কিন্তু ড্রামে দিয়ে চলে আসলাম এখন মেয়েটাকে জল খাওয়াতে। ব্রাশ করানো হয়ে গেছে, জল খাওয়ানো তো নয়, যেন মনে হয় যুদ্ধ করছি। দেখো একটুখানি জল মুখে দিয়ে কত কথাই না ওকে বলতে হয়। আগের দিনের ভিডিওতে শঙ্করী দিদিভাই কমেন্ট করেছে, কি হয়েছে বোন, ডাক্তারের কাছে গেলে যে, মাথার যন্ত্রণা কমেনি এখনো?
কি হয়েছে অবশ্যই জানাবে বোন। মদনপুর নদিয়া থেকে আমি তোমার ভিডিও দেখি, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবে বোন। ভালো থেকো। হ্যাঁ গো বোন, ওই দিন ডাক্তারের কাছে গিয়েছিলাম, কারণ মাথার যন্ত্রণাটা কোনোভাবেই কমছিল না। আগে যদিও ওষুধ খেলে কমে যেত, কিন্তু এখন ওষুধ খেলেও না 2-3 দিন রেগুলার মাথা ব্যথাটা থেকেই থাকে। তো সেই সমস্ত কিছু ডাক্তারের কাছে বলার পর ডাক্তার তো বলে দিয়েছে যে সিটি স্ক্যান করা ছাড়া তোমার আর ওষুধ দেবে না, মানে সিটি স্ক্যান ছাড়া, রিপোর্ট ছাড়া কোনো ওষুধ দেবে না। আর কি হয়েছে না হয়েছে সেটা তো আমিও জানি না, ডাক্তার যদি সিটি স্ক্যান করে তারপর রিপোর্ট দেখে ডাক্তার জানাবে আর কি। ডাক্তার ভেবেছিল হয়তো মাইগ্রেনের সমস্যা থেকে এরকম ব্যথা হচ্ছিল। তবে সিটি স্ক্যান করার আগে 3 মাসের একটা কোর্স দিয়েছিল আর কি, ওইগুলি খাওয়ার পর যদি অন্য সমস্যা হতো তাহলে কমে যেত, কিন্তু যেহেতু ওইগুলি ওষুধ খাওয়ার পরও কমছিল না, তাই কিন্তু এখন বাধ্য হয়ে সিটি স্ক্যানটা করার জন্য বলেছে আর কি। তুমিও ভালো থেকো বোন, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই এত দূর থেকে আমার পাশে সবসময় থাকার জন্য। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বিছানার সমস্ত কিছু রোদ্রে দিয়ে চলে আসলাম, কারণ অনেক দিন হয়ে গেল কিন্তু আমাদের ঘরে তোশকটা রোদ্রে দেওয়া হয় না। আর ছোটোখাটো খাতা কম্বলগুলি তো প্রায় প্রত্যেক দিনই রোদ্রে দেওয়া হয়। ভাতটা তো বসিয়ে দিলাম, এখন রান্না তো করতে হবে। তো এখানে কিন্তু সবজি কাটতে বসে গেলাম, আর তার সাথে কিন্তু মেয়েটাকেও নিয়ে নিলাম। যদিও ও একা একা পড়বে না, তারপরও চোখের সামনে খাতা কলম নিয়ে বসে থাকুক, এটাই একটা ভালো। কারণ কখন যে কোথায় গিয়ে আবার ব্যথা পেয়ে আসবে সেটা তো বলা যায় না। সুপ্রিয়া বোন কমেন্ট করেছে, জানো তো বোন, আমার মেয়েটাকে নিয়েও পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, তোমার মেয়ের মতোই দুষ্টু। হ্যাঁ গো দিদিভাই, যাদের বাড়িতে এই ছোটো ছোটো পুচকিরা আছে না, তারাই জানে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা যে কতটা কষ্টের। যখন ওরা ঘুমিয়ে থাকে না, তখন ইচ্ছে করে তাড়াহুড়ো করে সমস্ত কাজ ছেড়ে নিতে, কিন্তু ওরা তো টাইম মতোই ঘুম থেকে উঠে যায়। আর বিশেষ করে সমস্ত কাজ করে নিলেও আমি পুজোটা মেয়েটাকে নিয়ে দিতে পারি না, এটাই আর কি আমার কষ্ট। কেমন আছো বোন জানিয়ে যেও। সুপ্রিয়া বোন, তুমি তো আমার ভিডিও দেখো বা আমার ভিডিওর অপেক্ষা করে থাকো, আমার লাইভেও আসো। আমি কিন্তু তোমার পরিবারে ঠিকঠাক যেতে পারছি না, তবে মাঝে মাঝে কিন্তু আমি তোমার ভিডিও দেখি। তবে একটা কথা বলি বোন, মনে রাখবে, তোমার চ্যানেলটা কিন্তু এখন ভালোই গ্রো করছে। এখন কিন্তু যতই কষ্ট হোক ভিডিও বানানো বন্ধ দেবে না, কারণ তোমার চ্যানেলে আমি মাঝে মধ্যেই যাই। আর অনেকে আমাকে বলে, দিদিভাই প্লিজ আমার পরিবারে এসো। আমি কিন্তু সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি, আর যখন যাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে আসি। কারণ আমরা যদি একে অপরের পাশে না থাকি, তাহলে আমরা কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। বড় বড় ইউটিউবাররা কিন্তু কখনোই ছোট ছোট ইউটিউবের পাশে থাকে না আর কি। তারপরও আমি চেষ্টা করি, আমার দিক থেকে আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদের সবার পাশে থাকার। আজকে কিন্তু তোমাদের সাথে রান্নাটা শেয়ার করা হয়নি, তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি, তার মধ্যে ছিল না কারেন্ট। বাসন ধোয়া হয়ে গেছে, চামচগুলি জায়গায় জায়গায় এরকম রেখে দিলাম লোয়ায়, কারণ এগুলি ছোট ছোট জিনিস তো, এগুলি যদি র্যাকের মধ্যে রাখি তাহলে বাসনের ভিড়ে হারিয়ে যায়। তাই এরকম করে যদি লোয়ার মধ্যে গেঁথে রাখি না, তাহলে কিন্তু তাড়াহুড়োর মধ্যেও এই ছোট ছোট জিনিসগুলি খুঁজে পেতে একদম সহজ হয়। নিজের শখের রান্নাঘর যেরকমই হোক না কেন, রান্নাঘর না, নিজের ঘরগুলি যেরকমই হোক না কেন, সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে কিন্তু আমরা সব মেয়েরাই অনেকটা পছন্দ করি। তো আমার কিন্তু সমস্ত কিছু মোছা হয়ে গেছে, ফিল্টার, তারপর ড্রাম, গ্যাস, সমস্ত কিছু মোছা হয়ে গেছে। আর এখন কিন্তু ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে যাব। আসলে প্রত্যেক দিনই রান্না শেষে আমি এরকম পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ কথায় আছে রান্নাঘরেই নাকি লক্ষ্মী স্ত্রী বাস করে। রান্না শেষে যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখা হয়, তাহলে নাকি সেই ঘরে লক্ষ্মী স্ত্রী থাকে না। তো চলো এখন দেখাই কি রান্না হলো। এখানে টমেটো আলু দিয়ে করলাম কাতলা মাছের ঝোল, সেই বৃহস্পতিবারে এনেছিল মাছ। আর এখানে মাছ জন্য কাঁচকলা, আলু আর এলেঞ্চা দিয়ে মশলা, তেল মশলা ছাড়া একটা নিরামিষের তরকারি করেছি, শুধু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে। আর এখানে করেছি মাছ কালারের ডাল। যারা যারা খেতে ভালোবাসো তারা তো জানোই এই কালারটা না এরকমটাই হয় ডালের, যে অন্য ডাল যেরকম মানে সুন্দর কালার হয়, এটা কিন্তু এরকম হয় না। হলুদ দেওয়ার পরও এরকমই হয়েছে। ডালটা কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করেছি।
আজ কিন্তু 3 তরকারি রান্না হয়ে গেছে, তাই আজকে না এই এলেঞ্চার পাতার শাকগুলি আর করব না। তাই এগুলিকে কিন্তু এখন প্যাকেটে করে ফ্রিজে রেখে দেব। কালকে রান্না করব এগুলিকে বেগুন ভেজে রসুন ফোড়ন দিয়ে। বেশ ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে শাক খেতে। একদিনে যদি সব খেয়ে নিই তারপর কিন্তু আরেক বেলায় আরেকদিন কি খাবো সেটা আমাদের গৃহিণীদেরই চিন্তা করতে হয়। বাড়ির কর্তা কিন্তু একদমই টেনশন করে না। তো আমাদেরই কিন্তু ভালো করে বুদ্ধি করে গুছিয়ে কাজ করতে হবে, যেহেতু আমাদেরকে সমস্তটা দেখতে হয়, বিশেষ করে রান্নাঘরের দিকটা। তো আমাদেরকে কিন্তু এক বেলাটা চিন্তা করলে আরেক বেলাটাও চিন্তা করে রাখতে হয়। আর আমি মনে করি এইটা শুধু আমার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে যে রান্নাঘরে আসলেই একটা সবচেয়ে বড় টেনশন যে কি রান্না করব, এমন কি রান্না করলে বাড়ির সবার ভালো লাগবে বা এক বেলার সাথে 2 বেলাও চলে যাবে। তো এইদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজ শেষ। যেহেতু তুষুকটা এখন ঘরে নিয়ে যাব, তাই ভাবলাম একটুখানি এটাকে পিটিয়ে নিই, কারণ এমনিতেই ছোট্ট বাচ্চা ঘরে একদমই পা ভালো করে মুছে উঠে না বিছানায়। আমরা যদিও পা মুছে উঠি, কিন্তু মেয়েটা তো ছোট্ট মানুষ, বুঝালেও বুঝতে চায় না। তো যখনই রোদ্রে দেই আর কি তুষকটা, তখনই এরকম একটা লাঠি দিয়ে ভালো করে পিটিয়ে নিই, তাহলে যতটুকুই ধুলাবালি বের হয় আর কি। কারণ এগুলিকে তো আর ধুয়ে পরিষ্কার করা যাবে না, সম্ভবই নয়। বন্দনা দিদিভাই কমেন্ট করেছে, বোন তুমি কি এই চ্যানেলে পেমেন্ট পেয়েছো? প্লিজ রিপ্লাই দিও, অপেক্ষায় থাকবো। না গো বোন, এখনও পেমেন্ট পাইনি। মনিটাইজেশন তো হয়ে গেছে চ্যানেলটা খোলার 1 মাসের মধ্যেই, কিন্তু এই যে আমার মাঝখান দিয়ে গ্যাপ গেল, ভাইটা মরার পর ঠিকঠাকভাবে ভিডিও দেয়নি, তারপর আবার মাঝখান দিয়ে পুলিশে ফোনটা নিয়ে গেল, তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেকটা গ্যাপ পড়ে গেছে চ্যানেলগুলির মধ্যে আর কি, যার জন্য চ্যানেলগুলি আমার 2টাই ডাউন হয়ে গেছে। তো এইটার মধ্যে মোটামুটি 100-র মধ্যে 60% হয়ে গেছে ডলার কমপ্লিট, তো আরও 40% হলেই কিন্তু টাকা পাবো, আর ওইটাতেও সেম হয়ে আছে। আচ্ছা বন্দনা দিদিভাই, তুমি কিন্তু এখন আর আগের মতো আমার পরিবারে আসো না, কি হয়েছে গো? ভালো আছো তো তুমি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেও বোন। এইদিকে গল্প করতে করতে আমার কিন্তু বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এই বিছানায় তো আমরা কেউ ঘুমাই না, তোমরা সবাই জানো। তারপরে এই বিছানায় এই পুতুলগুলি কিন্তু যতই গুছিয়ে রাখি গোছানো আর থাকে না। তো আমার কিন্তু দুনো বিছানায় গুছানো হয়ে গেছে। এখন যাব স্নানে যাওয়ার আগে ভালো করে চুলটাকে একদম উপরে করে বেঁধে নেব। আর জানো তো বন্ধুরা, এত পরিমাণ চুল পড়ে কি আর বলবো। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে যেও তো কি দিলে চুল পড়াটা কমে যাবে। আর ওইদিকে কিন্তু মেয়েটা ঘুমিয়ে গেছে, খাওয়া দাওয়া করিয়ে দিয়েছিলাম। তারপর আমি ভাত খেয়ে এই ঘরে এসে দেখি ও ঘুমিয়ে গেছে, কারণ সেই 5টায় ঘুম থেকে উঠেছে আমার সাথে, তাই ও ঘুমিয়ে গেছে। তো আমি ভাবলাম সময়টা নষ্ট করব না, পুজো দিতে হবে যেহেতু 11টা বেজে গেছে। তো এখন আমি বিছানাটা করে নিলাম, এখন ঘর দরগুলি ঝাড় দিয়ে স্নান করে পুজো দিয়ে দেবো। কি ভাবছো ভিডিওতে এত সময় কেন গ্যাপ দিলাম, কেন এত সময় কথা বলিনি? আসলে জানো তো বন্ধুরা, যখন আমি ঠাকুর ঘরে যাই তখন কেন জানি আমি অন্যরকম হয়ে যাই। যে কথাগুলি আমি মানুষকে বলে বোঝাতে পারি না, সেই কথাগুলি একা একাই ভগবানের চরণে দিয়ে রাখি। আর বিশেষ করে ঠাকুর ঘরে গেলেই আমার চোখের জল চলে আসে। এই ঠাকুর ঘরটার মধ্যে বসে ভাইকে বাঁচানোর জন্য কত কান্নাকাটাই না করলাম। যাকে বাদ দাও ওইসব কথা, কিন্তু একটা কথা কিন্তু সত্যি, মানুষের সাথে রাগ অভিমান করে চোখের জল ফেলার থেকে ভগবানের কাছে গিয়ে সব কথা বলে চোখের জল ফেলে দেখবে মনটা অনেকটা হালকা হয়ে যায়। পুজো দিয়ে আসতে না আসতে কিন্তু আকাশটা কালো হয়ে এত ঝড় বাতাস দিল না। কি ভাবছো সন্ধ্যা হয়ে গেছে? না, এখন বাজে 3টা 50, বলতে পারো এক প্রকার দুপুর। মানে এতটা অন্ধকার হয়ে আছে যেন মনে হয় সন্ধ্যা হয়ে গেছে। মানে মোবাইলে হয়তো ক্যামেরায় তোমরা বুঝতে পারছো না যে কীরকম হয়ে আছে, বা আমিও বুঝাতে পারছি না, তবে মনে হচ্ছে যেন সন্ধ্যা বা রাত্র হয়ে যাচ্ছে। এখন বাজে 3টা 50। তো বৃষ্টি না আসছে, বৃষ্টি না কিছু, আকাশে বেদম ডাকছে, আর তার সাথে বাতাস তো আছে। আমি অনেকক্ষণ সময় শুয়েছিলাম, কারণ ভয়েস ওভারও দিতে পারছি না এই বাতাসের শব্দে। তারপর কারেন্ট ছিল না,
সব কিছু মিলিয়ে কোনো কিছু করতে পারছিলাম না, তাই শুয়েছিলাম, তাই মাথার এই অবস্থা। তো ভাবলাম চলো, বৃষ্টিও আসছে না, দিনটাও অবস্থা খারাপ হয়ে আছে, এখন রান্নাটা বসিয়ে দিই। রাতের জন্য রান্না তো করতে হবে, ভাত বসাবো, কারেন্ট তো থাকবেই না, ভাতটা বসিয়ে দিই, দেখি কি করতে পারি। সত্যি কথা বলতে ভীষণ অন্ধকার হয়ে গেছে, মানে দুপুরবেলা যে এরকম অন্ধকার হয়ে যাবে এটা মানে কীরকম যেন লাগছে। তো চলো যাই, মোবাইলটা তো সেরকম চার্জ নেই, কারেন্ট নেই। ভিডিওটা শেষে একটা কথা না বলে পারলাম না, যারা মানুষকে খারাপ কমেন্ট করে মানুষের মনে কষ্ট দাও, তারা কি একবারও চিন্তা করে দেখেছো যে এই জায়গাটায় আসতে কতটা কষ্ট করতে হয়েছে? একটা মানুষকে সাহায্য না করতে পারো, একটা মানুষকে সাপোর্ট না করতে পারো, কিন্তু একটা মানুষকে মনের দিক দিয়ে ভেঙে দিও না। এটা অনুরোধ রইল সবার কাছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, টাটা, ভালো থেকো।